পরিবারের সাথে কথা বলেছি, তারা বলছেন যে দেশের বৃহৎ স্বার্থে সাইদ যেভাবে জীবন উৎসর্গ করেছে এটি ইতিহাসের অংশ হিসেবে সাইদের বেঁচে থাকা এটি পরিবারের বড় অর্জন। এবং রাষ্ট্রের সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায়ের একজন আজকে সাইদের পিতৃভূমিতে এসে পা রেখেছেন এবং এটি আসলে সাইদের যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগের যে মর্যাদা, সেই মর্যাদা কিন্তু অনেকখানি বেড়েছে। এবং রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়করা এখানে এসেছেন। তারা বলছেন যে সাইদ আসলে একটি অনুপ্রেরণা হয়ে থাকবে এবং সাইদের এই অনুপ্রেরণাকে লালন করে ভবিষ্যতে আরও যে বিভিন্ন ধরনের রাষ্ট্র সংস্কারের যে ব্যাপার থাকে, ন্যায় বিচার প্রতিষ্ঠার যে ব্যাপার থাকে, বৈষম্য বিরোধ করবার যে ব্যাপার থাকে, সেই ব্যাপারগুলো আসলে আরও বেশি সুচারুরূপে পালন করবার, আন্দোলনে সামিল হবার জন্য যে প্রেরণা সেটি আসলে সাইদের কাছ থেকে পাওয়াই যায়। এবং রওশন জানিয়ে রাখি, একটি বিপ্লব, একটি আন্দোলন, একটি সংগ্রামের মাধ্যমে একটা সাধারণ নিভৃত পল্লীর একজন তরুণ কিভাবে আসলে জাতীয় বীর হিসেবে আখ্যায়িত হতে পারেন তার একটা বড় উদাহরণ কিন্তু আবু সাইদ। এবং সেই আবু সাইদের যে উদাহরণ হবার, বড় হবার, মহানায়ক হবার যে গল্প, সেই গল্প কিন্তু আজ বিশ্বব্যাপী সমাদৃত হয়েছে এবং সেই সমাদৃত হবার বাস্তবতায় কিন্তু সাইদের পরিবারে আজকে রাষ্ট্রের সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায়ের একজনের আগমন। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে যেভাবে বলা হয় নিভৃত পল্লীর দুঃখ দুর্দশা দূরকরণের একজন বড় কারিগর, সেই নিভৃত পল্লীতে ছুটে বেড়ানো একজন মানুষ আসলে রাষ্ট্র প্রধানের, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের দায়িত্ব নেবার পরও তিনি যে সেই তার প্রত্যাশা, তার যে ছুটে চলার স্পৃহা, সেখান থেকে পিছপা হননি, এটিও কিন্তু সাধারণ মানুষ দারুণভাবে আসলে তাকে অভিনন্দিত করছেন এবং অভিবাদন জানাচ্ছেন। প্রশাসনের ভিতরের যে তৎপরতা, আমরা তাতে অনুমান করতে পারি যে ভিতরে আরও খানিকক্ষণ ডক্টর মোহাম্মদ ইউনূস অবস্থান করবেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে তিনি হয়তো বা কথা বলছেন এবং পরিবারের সদস্যদের নানা সমস্যা বা দুর্ভোগের কথা তিনি শুনছেন। এবং এই যে নিভৃত পল্লীর ছায়া ঢাকা শান্ত শীতল গ্রামের এক তরুণ যে একেবারে দ্রোহের মূর্ত প্রতীক হিসেবে আবির্ভূত হবেন, সেটি কিন্তু একেবারে কল্পনাতেও ছিল না এলাকার মানুষের। তবে এলাকার মানুষ অনেকখানি উদ্বেলিত, তারা উচ্ছ্বসিত, তারা অনুপ্রাণিত। তারা কিন্তু বলছেন যে সাইদের মতো মেধাবী, সভ্য এবং সৃজনশীল মানুষ বেঁচে থাকলে হয়তো বা দেশের জন্য অনেক কিছুই করতে পারতেন, কিন্তু তার চলে যাওয়াটাও দেশের অনেক বড় ক্ষতি হয়েছে। কিন্তু তার চলে যাওয়ার মধ্য দিয়ে দেশ যা অর্জন করেছে সেটিও কিন্তু দেশের ইতিহাসের একটা বড় অংশ হয়ে থাকলো। আরেকটি বিষয় জানিয়ে রাখি, রংপুরের যে তারুণ্যের ইতিহাস, রংপুরের যে কর্মসংস্থানের ইতিহাস, রংপুরের মানুষের দেশের জন্য অবদান রাখবার যে ইতিহাস, সেই ইতিহাসে কিন্তু গর্ব করার মতো, অর্থনীতিতে অবদান রেখে গর্ব করার মতো খুব বড় উদাহরণ আমাদের সামনে নেই। যার ফলে রংপুরে যদি এখন শিল্প কলকারখানা গড়ে তোলা হয়, কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়, তাহলে সাইদদের যে আত্মত্যাগ সেটি হয়তো বা সাইদদের পরবর্তী প্রজন্ম সেই আত্মত্যাগের মর্যাদার মূল্যায়ন হিসেবে সেই জায়গাগুলোতে আসলে কর্মসংস্থানের মাধ্যমে এই অঞ্চলকে সমৃদ্ধ করতে পারবেন। তবে রাষ্ট্রপ্রধান হিসেবে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস নিশ্চয়ই সেই বিষয়গুলো খেয়াল রাখবেন। তার যে 3-0 তার যে একটি মেসেজ রয়েছে, জিরো পভার্টি, জিরো আনএমপ্লয়মেন্ট, সেই দুটো বিষয় কিন্তু রংপুরের সাথে প্রাসঙ্গিক। অর্থাৎ রংপুরে কর্মসংস্থানের ঘাটতি রয়েছে, রংপুরে দারিদ্রতার উচ্চ হার রয়েছে। সেই বিষয়গুলো তিনি নিশ্চয়ই, আমরা গণমাধ্যম কর্মীরা এবং এলাকার সুশীল সমাজ যারা রয়েছেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যারা রয়েছেন, তারা সবাই আশা করছে যে দুটি বিষয় কিন্তু তিনি অবশ্যই তার জায়গা থেকে তিনি দেখবেন এবং তিনি অনুভব করলে সেই অনুভূতি অনেকখানি ছড়ায় যাবে এবং এটি দ্রুত বাস্তবায়ন হবে, এমন প্রত্যাশাও কিন্তু রয়েছে। সাইদের বাড়িতে এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস অবস্থান করছেন। তার সাথে দুজন উপদেষ্টা রয়েছেন ছাত্র প্রতিনিধি হিসেবে, যারা কোটা সংস্কার আন্দোলনে সমন্বয়কের দায়িত্ব পালন করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে বসবার সুযোগ পেয়েছেন। এবং এলাকার মানুষ আসলে তেমনটি বলছেন যে যেই ছাত্ররা আসলে সরকারি চাকুরিতে বৈষম্য বিরোধ করার সুযোগ চেয়েছিল, তারাই কিন্তু আজকে সরকার পরিচালনার একটা বড় দায়িত্ব পালন করছে। এবং এভাবেই যে পরিবর্তনের যে একটা হাতছানি, সেই হাতছানির ধরে কিন্তু দেশের সামগ্রিক অর্থনৈতিক সংস্কার, দেশের যে ব্যাংকিং ব্যবস্থাপনার যে সংস্কার, দেশের বৈষম্য বিরোধের যে সংস্কার, দেশের চাকরি বাজারের যে সংস্কার, বাংলাদেশের সমৃদ্ধির পথে এগিয়ে যাবার এবং বাংলাদেশের বিশ্ব দরবারে কণ্ঠ উঁচু করে কথা বলবার যে অধিকার, সেই অধিকারগুলো প্রতিষ্ঠার জন্য আবু সাইদ কিন্তু একটা বড় ভূমিকা পালন করতেই পারতেন এবং তিনি মৃত্যুবরণ করে আরও বেশি শক্তিশালী এবং জনপ্রিয় হয়ে কিন্তু সেই ভূমিকাটি আসলে আক্ষরিক অর্থে পর্দার অন্তরাল থেকে পালন করছেন। রচনা, আরেকটু বিষয় আপনাকে জানিয়ে রাখি যে যেটি বলছিলাম খানিকক্ষণ আগে, যে রংপুরের মুক্তিযুদ্ধের ইতিহাস, ভাষা আন্দোলনের ইতিহাস,
ব্রিটিশ বিরোধী ইতিহাস, সব ইতিহাসকে উপেক্ষা করে, সব ইতিহাসকে ধারণ করে, ইতিহাসকে লালন করে কিন্তু রংপুরের তরুণদের আত্মত্যাগে দাঁড়িয়ে যাবার, গুলির সামনে, রাবার বুলেটের সামনে, টিয়ার সেলের সামনে দুহাত প্রসারিত করে বুক পেতে দেবার যে সাহস, সেই সাহস কিন্তু একদিনে তৈরি হয়নি। সেটি কিন্তু এই এলাকার মানুষের যে বৈরী পরিবেশে বেড়ে ওঠা, বৈরী পরিবেশের সঙ্গে যে খাপ খাইয়ে নেওয়া, প্রতিবাদ মুখর হয়ে বেড়ে ওঠা ব্রিটিশ বিরোধী আন্দোলনের একটা বড় ক্ষেত্র ছিল রংপুর, দিনাজপুর। এই এলাকার ভৌগোলিক কারণে পার্শ্ববর্তী কুচবিহার এবং নেপালের দূরত্ব কাছাকাছি হয়, উপনিবেশিক যে শাসন, সেই শাসন থেকেই কিন্তু রংপুর একটি বড় ভৌগোলিক গুরুত্বপূর্ণ স্থান ছিল। সেই গুরুত্বের জায়গা কিন্তু এখনও রংপুর ধরে রেখেছে। এবং জানিয়ে রেখে যে 1783 সালের 5 জানুয়ারি থেকে 22 ফেব্রুয়ারি টানা 5 সপ্তাহ রংপুরে যে কৃষকরা একক আধিপত্যের বিরুদ্ধে অপ্রতিরোধ্য লড়াই রচনা করেছিল, যেটি এই প্রজন্ম দেখেনি কিন্তু ইতিহাসের বই পড়েছে। এবং এই যে আন্দোলন, 1783 সালের যে আন্দোলন, এদের মধ্যে নুরুল দিন যে সবচেয়ে বড় চরিত্র হিসেবে আত্মপ্রকাশ করেছিল, ইতিহাসের পাতা থেকে আমরা দেখেছি, সেই নুরুল দিনেরই কিন্তু পরবর্তী প্রজন্ম হিসেবে এই সাইদকে আসলে স্মরণ করা হচ্ছে। এবং বলা হচ্ছে যে সাইদই হচ্ছে নুরুল দিনের যে জাগবাহী কণ্ঠে সবাই আহ্বান, সেই আহ্বানের আসলে মূল চরিত্র। তবে সাইদের যে আত্মত্যাগ, সেই সাইদের আত্মত্যাগকে কেন্দ্র করে বৈষম্য বিরোধী যে লড়াই, সেই লড়াই কতখানি বাস্তবায়ন হয়, দেশের সর্বক্ষেত্রে কতখানি সংস্কার হয়, সেই সংস্কারই কিন্তু এখন দেখার অপেক্ষা। এবং ভিতরের যে পরিবেশ, ভিতরের যে পরিস্থিতি, সেটি কিন্তু আমরা অনুমান করতে পারি। দর্শকরা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ভিতরে প্রশাসনিক যে নিরাপত্তা বেষ্টনী, সেই বেষ্টনের মাঝেই ডক্টর মোহাম্মদ ইউনূস পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন। জানিয়ে রাখি, ডক্টর মোহাম্মদ ইউনূস যেখানে রয়েছেন, এটি সাইদের গ্রামের বাড়ি। এবং সাইদরা কিন্তু 9 ভাই বোন, তার মধ্যে আবু সাইদ হচ্ছেন সবার ছোট। এবং তিনি ইংরেজি বিভাগের 4র্থ বর্ষের শিক্ষার্থী এবং ফল প্রত্যাশী ছিলেন। এবং সাইদের পরিবার এবং প্রতিবেশীরা বলছেন যে তার যে মেধার যে দীপ্ততা, তার যে দৃঢ়তা, তার যে এগিয়ে যাবার যে প্রত্যয়, সেটি কিন্তু তাদেরকে একটা বড় স্বপ্ন দেখিয়েছিল। এবং সাইদ কিন্তু পরিবারের হালও ধরেছিল। আমরা জানতে পেরেছি সাইদ আসলে টিউশন করিয়ে, স্টুডেন্ট পড়িয়ে আসলে তার পরিবারকে খাদ্যের যোগান দিতেন। এবং তার বাবা কিন্তু সাইদের মৃত্যুর পরে আক্ষেপ করে বলেছিলেন যে তার সন্তান তাকে যদি চাল কিনবার টাকা না দেয়, তাহলে তার পরিবার আসলে কি খেয়ে দিন যাপন করবে, কি খেয়ে বেঁচে থাকবে। তাহলে রওশন সহজেই অনুমান করা যায় যে কি পরিমাণ পিছিয়ে পড়া, নিভৃত এক গ্রামের তরুণ ছিল সাইদ, যার আজকে রাষ্ট্রীয় হিরো হয়ে এই রাষ্ট্রকে যে সংস্কার করবার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টায় কিন্তু সাইদ একেবারে বুক চিতিয়ে নির্ভীক বীর হিসেবে আত্মপ্রকাশ করেছে। ভিতরে আমরা দেখছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে নিরাপত্তা বেষ্টনী, তার ফাঁকেই দেখা যাচ্ছে উকি দিয়ে যে ডক্টর মোহাম্মদ ইউনূস পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন, তাদের কথা মনোযোগ দিয়ে শুনছেন। এবং তাদের যে কোনো ধরনের যদি প্রত্যাশা থাকে রাষ্ট্রের কাছে, যদি তাদের কোনো ধরনের অন্য কোনো নিরাপত্তার ঘাটতি থাকে, তারা যদি কোনো প্রয়োজন অনুভব করেন, সেই কথাগুলো নিশ্চয়ই রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি হিসেবে শুনবেন, এটি কিন্তু ধারণা করাই যায়। এবং তিনি নিশ্চয়ই সেই কথাগুলোই শুনছেন। সাইদের বাবা একজন বয়োবৃদ্ধ মানুষ এবং তিনি উপার্জনক্ষম একেবারেই নন, যার ফলে সাইদের যে ভাই বোনরা রয়েছেন, তাদের এই মুহূর্তের যে অর্থনীতির যোগান, সেই অর্থনীতির যোগানের যে বাস্তবতা, সেই বাস্তবতা থেকেই কিন্তু সাইদের পরিবারের পাশে দাঁড়ানোর প্রয়োজন আসলে অনুভূত হচ্ছে। এবং বিদেশ থেকে প্রবাসীরাও কিন্তু সাইদের জন্য ফান্ড তৈরি করে তার পরিবারের হাতে তুলে দিয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের উদ্যোগে তার পরিবারের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেওয়া হয়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা রয়েছেন, তারা আসলে সমন্বয় করে নগদ অর্থ সংগ্রহ করে সেটি সাইদের পরিবারের হাতে তুলে দিয়েছে। তবে এই অর্জনগুলো সাইদের পরিবারের জন্য যতখানি না আনন্দের, তার থেকে নিশ্চয়ই আজকের এই অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আগমন, বলা যায় যে তাদের সেই অর্জনগুলোর সাথে একটি নতুন পালক হিসেবে যুক্ত করে দিয়েছে। এবং কোনোভাবেই সাইদের পরিবার স্টুডেন্টদের সহযোগিতা, রাষ্ট্রের যে সহযোগিতা, রাজনৈতিক ব্যক্তিবর্গদের সহযোগিতা, কোনো সহযোগিতাকেই তারা ছোট করে দেখছে না। তবে রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি হিসেবে আজকের যে তাদের প্রাপ্তি, ডক্টর ইউনূসের তাদের বাসায় আগমন, তাদের উঠোনে ডক্টর ইউনূসের পা, এটিকে কিন্তু তারা একটা বড় অর্জন হিসেবে নিশ্চয়ই দেখছেন। এবং আমরা দেখছি আবু সাইদের উঠোনে তার পরিবারের যে সদস্যরা রয়েছেন, আবু সাইদের বাবা মা এবং ভাই বোন, তাদের সাথে তিনি কথা বলছেন এবং তাদের কথা মনোযোগ দিয়ে শুনছেন। এবং যখন ডক্টর মোহাম্মদ ইউনূস কবরের পাশে এসে দাঁড়ালেন, আমরা তার মুখাবয়া দেখলাম
এবং দেখে যেটি আমরা অনুমান করতে পারলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস খুবই ব্যথিত এবং তিনি ব্যথা অনুভব করছেন এবং তিনি আসলে শোকাহত। তিনি নীরবে দাঁড়িয়েছিলেন, নীরবে দাঁড়িয়ে কবরের পাশে তিনি মুনাজাত করেছেন। তিনি দুহাত তুলে স্রষ্টার কাছে আবু সাঈদের পরকালীন সুখ এবং শান্তির জন্য তিনি নিশ্চয়ই দোয়া করেছেন এবং সেই দোয়া পরিচালনায় আমরা দেখেছি প্রশাসনের কর্মকর্তারাও সামিল হয়েছেন, জেলা প্রশাসক সামিল হয়েছেন এবং এলাকার যারা প্রতিবেশী রয়েছেন, উৎসুক জনতা, তারাও কিন্তু সেই মোনাজাতে সামিল হয়েছেন এবং ডক্টর ইউনূসকে দেখা মাত্রই এলাকার মানুষ আসলে শোষোল্লাসে চেঁচিয়ে উঠেছেন, তাকে অভিনন্দন জানানোর চেষ্টা করেছেন, হাত নাড়িয়ে আসলে তাকে অভিবাদন দিয়েছেন। ডক্টর ইউনূসও কিন্তু মুখাবয়বের যে চিত্র, সেই চিত্র দিয়ে কিন্তু মানুষের অভিবাদনের জবাব দিয়েছেন। কিন্তু এত বেশি মানুষ জড়ো হয়েছেন, প্রত্যেকেই হয়তোবা প্রধান উপদেষ্টাকে দেখবার সুযোগ পাবেন না, কারণ এখান থেকে বের হয়ে প্রধান উপদেষ্টা কিন্তু গাড়ি বহর নিয়ে চলে যাবেন রংপুরে। আমরা জানতে পেরেছি রংপুরে তিনি আরও দুটি কর্মসূচিতে যোগদান করবেন। একটি হচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনের যে সমন্বয়ক, তাদের সঙ্গে তিনি মত বিনিময় করবেন এবং একই সঙ্গে রংপুর মেডিকেলে কোটা সংস্কার আন্দোলনে হতাহত যারা আছেন তাদেরকে তিনি দেখতে যাবেন। একই সঙ্গে রংপুরের প্রশাসনের সঙ্গেও তার বসবার কথা রয়েছে। সেই বসার আনুষ্ঠানিকতা সার্কিট হাউসে অনুষ্ঠিত হবে বলে আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি। তবে গণমাধ্যমের সঙ্গে তিনি কখন, কোথায়, কিভাবে কথা বলবেন সে ব্যাপারে এখনও স্পষ্ট কোনো নির্দেশনা আমরা পাইনি। তবে আমরা ধারণা করছি যে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে মত বিনিময় করার পরে গণমাধ্যমের সঙ্গে তিনি কথা বলবেন এবং নিশ্চয়ই তার যে আজকের সফরের যে উদ্দেশ্য, লক্ষ্য এবং রাষ্ট্র বিনির্মাণে তার যে পরিকল্পনা, রংপুরকে ঘিরে তার যে পরিকল্পনা, সেটা নিশ্চয়ই তিনি জানানোর প্রয়াস দেখাবেন বলে আমরা এটা আশা করছি। ডক্টর ইউনূসের জন্য ইতিমধ্যেই নিরাপত্তা বাহিনীর যে গাড়িবহর, সেই গাড়িবহর এখানে রয়েছে। সেই গাড়িবহরের সাথে আসলে তার সফরসঙ্গী যারা রয়েছেন তারাও অপেক্ষা করছেন যে তিনি এই উঠোন থেকে বের হওয়া মাত্রই তারা আসলে রংপুরের উদ্দেশ্যে রওনা করবেন এবং আমরা জানতে পেরেছি ডক্টর মোহাম্মদ ইউনূস হেলিকপ্টার যোগে এখান থেকে রওনা করে রংপুর ক্যান্টনমেন্টের ভিতরে তিনি অবতরণ করবেন। সেখান থেকে গাড়ি বহর যোগে তিনি বাকি যে প্রোগ্রামগুলো রয়েছে সেই প্রোগ্রামগুলোতে তিনি অংশগ্রহণ করবেন। একেবারে আমরা দেখতে পাচ্ছি ভিতরে খুবই নীরব থমথমে একটি পরিবেশ এবং সেই থমথমে পরিবেশের যে বাস্তবতা, সেই পরিবেশের বাস্তবতায় তিনি কিন্তু খুব মনোযোগ দিয়ে আসলে কথা শুনছেন এবং সেই কথা শোনার পরে পরিবারের মানুষের যে চাওয়া, সেই চাওয়াগুলো হয়তোবা তিনি পালন করবার চেষ্টা করবেন। সেই আশা প্রত্যাশা কিন্তু এলাকার সুশীল সমাজ এবং শিক্ষার্থী প্রতিনিধি তারা কিন্তু করছেন। ভিতরের পরিস্থিতিটা নিশ্চয়ই দর্শক দেখতে পাচ্ছেন, ক্যামেরার লেন্স দিয়ে আমাদের সহকর্মী দেখানোর চেষ্টা করছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস খুব নীরবে পরিবারের সদস্যদের কথা শুনছেন। আবু সাঈদ যে 9 সদস্যের যে ভাই বোন, তাদের মধ্যে সবার তিনি ছোট। আমরা দেখছি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের এখানকার যে কর্মসূচি, আবু সাঈদের পরিবারের সাথে কথা বলবার যে কর্মসূচি, সেটি মনে হয় শেষ হতে চলেছে। নিরাপত্তা বাহিনীর সদস্যরা প্রস্তুতি নিচ্ছেন তিনি এখান থেকে বের হবেন, তাকে নিরাপত্তা দিয়ে বের করবার এবং বাইরে তার আসলে যে গাড়ি বহর রয়েছে, যে নিরাপত্তা বাহিনীর যে বহর রয়েছে, সেই বহরও কিন্তু অপেক্ষা করছে। তিনি আসলেই সেই বহর আসলে রংপুরের উদ্দেশ্যে রওনা করবে। এবং জানিয়ে রাখি রওশন যে একেবারে নিভৃত পল্লীর কুড়ে ঘর থেকে উঠে আসা এক তরুণ যেভাবে জাতীয় বীর হিসেবে ইতিহাসের পাতায় স্থান করে নেবেন, সেটি কিন্তু তার পরিবারের ধারণাতেই ছিল না। অথচ সেই ধারণাকে সত্যি করে দিয়ে, এই জাতিকে জাগিয়ে দিয়ে আবু সাঈদ ঘুমাচ্ছেন তার বাড়ির পাশের পারিবারিক কবরস্থানে। এবং রাষ্ট্র সংস্কারের তার যে বার্তা, রক্ত দিয়ে তিনি যে সংস্কারের বীজ বপন করেছিলেন, সেই উর্বরতার যে মাটি, সেই মাটিতে কিন্তু কোটা সংস্কারের যে আন্দোলন, সেটি রাষ্ট্র সংস্কার আন্দোলনের রূপ নিয়েছে। এবং আবু সাঈদের বাড়িতে কিন্তু এই মুহূর্তে লাল সবুজের পতাকা উড়ানো হচ্ছে এবং লাল সবুজের পতাকা উড়িয়ে আসলে সেই বার্তাই দেওয়া হচ্ছে যে আবু সাঈদ শুধু এখন আবু সাঈদ একটি পরিবারের নয়, আবু সাঈদ গোটা বাংলাদেশের এবং আবু সাঈদরাই যে আগামীর বাংলাদেশ, সেটি কিন্তু সেই বার্তা এখান থেকে দেওয়া হচ্ছে, আমরা সেই অনুমান করতেই পারি। ডক্টর মোহাম্মদ ইউনূসের আজকের এই আগমনী বার্তা, সেটি গতকাল থেকেই প্রশাসনের বিভিন্ন জায়গায় তৎপরতা আমরা দেখেছি। স্থানীয়ভাবে মানুষের কৌতূহল দেখেছি, সেই কৌতূহলের জায়গা থেকে মানুষের এই আগমন এবং ডক্টর মোহাম্মদ ইউনূস ইতিমধ্যেই বের হতে শুরু করেছেন। আবু সাঈদের বাড়ি থেকে তিনি বের হচ্ছেন এবং তরুণ প্রজন্মের মানুষ যারা রয়েছেন তারা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারা এক নজর দেখবার জন্য অপেক্ষা করছেন এবং অপেক্ষার যে পারদ, সেই অপেক্ষার পারদ কিন্তু একেবারে উপরে উঠে গিয়েছে। তারা কিন্তু চিৎকার করছেন, তারা কিন্তু চেঁচিয়ে উঠছেন, তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে অভিবাদন জানানোর চেষ্টা করছেন।
তারা মনে করছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস তাদেরকে যদি এক পলক দেখেন, তাদের সাথে যদি কর্মর্দন করেন সেটি তাদের একটা আকাঙ্ক্ষিত, কিন্তু সেই মানুষের আকাঙ্ক্ষা একদমই পূরণ হওয়ার নয়। আজকে আসলে সেই বাস্তবতাটি নেই, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেখবার জন্য আশেপাশের নানা শ্রেণী পেশার মানুষ এখানে জড়ো হয়েছেন এবং সেই জড়ো হবার যে পরিস্থিতি, সেই পরিস্থিতি মোকাবেলা করতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ রকমের তৎপরতা দেখাচ্ছেন। এবং ইতিমধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস আবু সাঈদের যে গ্রামের বাড়ি, সেই আলো ছায়ার যে খেলা, সেই সবুজ বেষ্টনের যে বাড়ি, সেই বাড়ি থেকে তিনি বের হচ্ছেন। বের হয়ে তিনি গাড়ি বহর তার জন্য প্রস্তুত রয়েছে, সেখান থেকে তিনি হয়তোবা রংপুরের উদ্দেশ্যে রওনা হবেন এবং সেই রওনা হবার জন্য তার যে বহর, তার যে নিরাপত্তা বাহিনী, তার যে আইন শৃঙ্খলা রক্ষা নিয়োজিত সদস্যরা, তারা কিন্তু সবাই আসলে তৎপরতা দেখাচ্ছেন। এবং তিনি আমরা দেখতে পাচ্ছি তিনি আবু সাঈদের কবরের পাশে আবারও দাঁড়িয়েছেন এবং তিনি খানিকক্ষণ সেখানে দাঁড়িয়ে কথা বলছেন। আবু সাঈদের কবরের পাশে তিনি দাঁড়িয়েছেন, তিনি হয়তোবা কিছু বলবার চেষ্টা করছেন। গণমাধ্যম কর্মীদের যে চেষ্টা তার বক্তব্য ধারণ করবার, সেই চেষ্টা আসলে কতখানি সফল হবে সেটি একটি বড় ব্যাপার, কারণ নিরাপত্তা বাহিনীর যে তৎপরতা, সেই তৎপরতা কিন্তু আমরা দেখছি যে সেই তৎপরতায় গণমাধ্যম কর্মীরা কতখানি সফল হবেন সেটি একটি বড় প্রশ্ন আর কি। আমরা চেষ্টা করছি তার বক্তব্যটি দর্শকদের জন্য একটু ধারণ করার, যেটি আসলে আমরা চেষ্টা করছি। একটা ঘটনা যে গ্রামের মধ্যে, সেটা বিষয় না।